আমার নাম মেহেজাবিন। ফিজিক্স নিয়ে মাস্টার্স শেষ করে আপাতত কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই আমি পড়াশোনায় মন দিতাম, সেই অভ্যেসটা আজও বদলায়নি। গবেষণার কাজে ডুবে থাকলে পৃথিবীটা যেন একটু থেমে যায়, আর আমি নিজের ভেতরের একটা শান্ত জগৎ খুঁজে পাই। কিন্তু বাইরের পৃথিবী এত শান্ত নয়। আমি একা থাকি না ঠিক, কিন্তু অনেক সময় একাই লাগে। একদিকে গবেষণার চাপ, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। আর এই শহরের ভিড়ের মাঝেও একটা অদ্ভুত নিঃসঙ্গতা। হয়তো তাই রাস্তায় বের হলে মানুষের দৃষ্টি আমাকে একটু বেশি আঘাত করে। কেউ কেউ তাকায় কৌতূহলে, কেউ কেউ তাকায় অকারণে বেশি সময় ধরে। প্রথম দিকে খুব অস্বস্তি হতো, এখন কিছুটা অভ্যস্ত। তবু মাঝে মাঝে মনে হয় মানুষের চোখেরও একটা ভাষা আছে, আর সেই ভাষা সবসময় ভদ্র হয় না। আমার একটা সম্পর্ক ছিল আরিফ। ও সদ্য চাকরি পেয়েছে। নতুন শহর, নতুন দায়িত্ব, সব মিলিয়ে ব্যস্ত থাকে। কথা হয়, কিন্তু আগের মতো হয় না। আমি বুঝি জীবনের এই পর্বে এমনটাই হয়। তবু সত্যিটা হলো, কখনো কখনো আমার দিনটা শেষ হয় একরকম শূন্যতা নিয়ে। ফোন হাতে নিয়েও মনে হয় কাউকে বলার মতো কথা আছে, কিন্তু বলার মানুষ নেই। আর একটা বাস্তব সমস্যা ছিল টাকা। গবেষণার কাজ মানেই যে হাতে প্রচুর টাকা থাকে সেটা নয়। নিজের খরচ, বাসার ভাড়া, বই খাতা, ছোট ছোট দরকার, সব মিলিয়ে চাপ বাড়ছিল। বাড়ির লোকের কাছে বারবার হাত পাততেও ভালো লাগতো না। একটা সময় মনে হলো নিজের খরচটা অন্তত নিজেই তোলা দরকার। সেই ভাবনা থেকেই আমি একটা টিউশন হোমে যোগাযোগ করি। ওরা বেশ দ্রুত ব্যবস্থা করে দেয়। দুটো ছোট মেয়েকে সপ্তাহে 2 দিন পড়াতে হতো। মাসিক 3000 টাকা। জায়গাটা আমার বাড়ির কাছেই। সন্ধেবেলে পড়াতে যেতাম, পড়িয়ে ফিরে এসে নিজের কাজ করতাম। ঠিকঠাকই চলছিল। মনে হচ্ছিল নিজের পায়ে দাঁড়ানোর ছোট্ট একটা শুরু। এভাবে কিছুদিন যাওয়ার পর টিউশন হোম থেকে আরেকটা অফার আসে। ক্লাস 11-এর একজন ছাত্রকে বাড়ি গিয়ে পড়াতে হবে, সপ্তাহে 2 দিন, মাসে 4000। আমি একটু থমকে গেলাম। ছাত্রের বাড়ি মানে নতুন পরিবেশ, নতুন মানুষ। আবার ছাত্র বড় হলে অনেক সময় আচরণ সবকিছু সামলানো কঠিন হয়। কিন্তু তখন কাজের চাপ খুব একটা ছিল না। আর 4000 টাকা আমার সেই সময় সেটা কম নয়। আমি রাজি হয়ে গেলাম। টিউশনটা নাকি খুব দূরে নয়, বেহালার দিকের একটা বড় বাড়ি। সময়টা ঠিক করা হলো সন্ধে 6:30 থেকে 8:30। আমি ভাবলাম 6টার মধ্যে বেরিয়ে পড়লে অনায়াসে সময় মতো পৌঁছে যাব। কিন্তু প্রথম দিনই গণ্ডগোল হয়ে গেল। ঠিকানা খুঁজে পেতে পেতে প্রায় 7টা বাজে। ভেতরে ভেতরে অস্থির লাগছিল। প্রথম দিন দেরি, সেটা খারাপ ইমপ্রেশন দেয়। তবু শেষ পর্যন্ত বাড়িটা খুঁজে পেলাম। গেটের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থেমে গেলাম। বড় বাড়ি, উঁচু গেট, ভেতরে আলো আঁধারিতে চকচকে একটা আঙিনা দেখা যায়। বেল টিপলাম। কিছুক্ষণ পর দরজা খুললেন এক ভদ্রমহিলা। সাজানো গোছানো, গলায় কণ্ঠস্বর স্পষ্ট, চোখে একটা শাসন আর দায়িত্বের মিশ্র ভাব। তিনি বললেন, আপনি ম্যাম তো? আমি মাথা নাড়লাম। জি, আমি মেহেজাবিন। তিনি নিজের পরিচয় দিলেন। আমি মালতী সেন। আসুন ভেতরে। ভেতরে ঢুকতেই বুঝলাম বাড়িটা শুধু বড় নয়, ভীষণ পরিপাটি। টিভি ইউনিট, আলাদা ড্রয়িং রুম, দেয়ালে ছবি, সবকিছুতেই একটা অভিজাত ছাপ। মালতী সেন আমাকে বসতে বললেন। তারপর ডাকলেন ছেলেকে। রুদ্র, ম্যাম এসেছে। দোতলার দিক থেকে হালকা শব্দ হলো। কিছুক্ষণ পর যে ছেলেটা নেমে এলো তাকে প্রথমে খুব সাধারণই মনে হলো। 16-17 বছরের একটা ছেলে, গড়নে একটু ভারী, কিন্তু হাঁটার মধ্যে একটা আত্মবিশ্বাস, চোখ দুটো স্থির, যেন কথা বলার আগেই মানুষকে মেপে নেয়। মালতী সেন বললেন, এটাই আমার ছেলে রুদ্র, আপনি আজ থেকেই পড়াবেন। রুদ্র একটা সংক্ষিপ্ত ভদ্রতা দেখালো। নমস্কার ম্যাম। মালতী সেন সরাসরি মূল কথায় চলে গেলেন। দেখুন ম্যাম, ছেলে খারাপ না, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারে না। ব্যাচে যায় কিন্তু লাভ হচ্ছে না, তাই আলাদা করে কেয়ার দরকার। প্রথমে 1 মাস দেখুন, আপনার পড়ানোর ধরন আমাদের ভালো লাগলে আর আপনি যদি মনে করেন ওকে গাইড করতে পারবেন, তাহলে আমরা চাই আপনি এইচএসসি পর্যন্ত দায়িত্বটা নিন। ভদ্রমহিলার পরিষ্কার কথা বলার ধরনটা আমার ভালো লাগলো। অযথা ঘুরিয়ে পেঁচিয়ে কথা নয়। আমি বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব। মালতী সেন ছেলেকে বললেন, রুদ্র, ম্যামকে তোমার পড়ার ঘরে নিয়ে যাও। রুদ্র বলল, আসুন ম্যাম। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। ওপরে উঠতেই আলাদা একটা করিডর, একপাশে পড়ার ঘর, পাশেই শোবার ঘর। দুটোই বড়। পড়ার ঘরে ঢুকে আমি একটু থমকে গেলাম।
এত বড় পড়ার টেবিল, দুই দিকে চেয়ার, পাশে একটা কম্পিউটার টেবিল, তাক ভর্তি বই আর দেয়ালে কয়েকটি সার্টিফিকেট। ঘরটার মধ্যে একটা অলরেডি সেটআপ ভাব আছে, সব আছে, শুধু পড়ার মনটা নেই হয়তো। আমি বসে পড়লাম, বললাম, প্রথম দিন বলে বেশি টানব না, আজ একটু বুঝে নিই তুমি কোথায় আছো। আমি স্কুলে কি কি পড়ানো হয়েছে, কোন অধ্যায় চলছে, এসব জিজ্ঞেস করলাম। কিছু সহজ প্রশ্ন করলাম। রুদ্র উত্তর দিল ঠিকঠাক, ভুল ছিল না, আবার খুব গভীরও না। কিন্তু একটা জিনিস স্পষ্ট, ছেলেটা আত্মবিশ্বাসী এবং চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমি বললাম, ঠিক আছে, আজ কয়েকটা অঙ্ক দাগিয়ে দিলাম, পরের দিন দেখে নেব। বইতে অঙ্ক দাগাতে দাগাতে আমি হঠাৎ একটা অস্বস্তি টের পেলাম, যেন ঘরের বাতাসটা একটু ভারী হয়ে যাচ্ছে। চোখ তুলে দেখি রুদ্র চুপচাপ আমার দিকেই তাকিয়ে আছে। শুধু তাকানো নয়, এক দৃষ্টে, অকারণে, বেশি সময় ধরে। আমি এমনটা আগেও ফিল করেছি, রাস্তায়, বাসে, দোকানে, কিন্তু এখানে পরিস্থিতি আলাদা। আমি শিক্ষক, সে ছাত্র, এই সম্পর্কের একটা সীমা থাকা দরকার। প্রথম দিনই ঝামেলা করতে চাইনি, নিজেকে বোঝালাম ছেলেটা হয়তো নতুন মানুষ দেখে একটু কৌতূহলী। অঙ্ক দাগানো শেষ করে আমি উঠে দাঁড়ালাম। রুদ্রও উঠল না। চোখাচোখি হতেই সে দৃষ্টি সরালো না, বরং স্থিরভাবে তাকিয়ে রইল। তার এই নির্লজ্জ আত্মবিশ্বাসে আমি এক মুহূর্ত থমকে গেলাম। আমি ভদ্রভাবে বললাম, আমি বৃহস্পতিবার আবার আসব। রুদ্র শুধু বলল, জি ম্যাম। বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল আজকের দিনটা একটু অদ্ভুত গেল। আবার নিজেকে বললাম, অতি ভাবনা করিস না, প্রথম দিন, নতুন পরিবেশ, সব ঠিক হয়ে যাবে। পরের দিন আমি ঠিক সময়ে গেলাম। বেল বাজাতেই দরজা খুলে দিল রুদ্র। আমাকে দেখে বলল, আসুন ম্যাম। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার মা? রুদ্র বলল, মা অফিসে, ফিরতে দেরি হবে। আমি বললাম, ঠিক আছে, পড়ার ঘরে যাই। আজ রুদ্রর পোশাক ছিল খুব ক্যাজুয়াল, টি শার্ট, হাফ প্যান্ট। ছেলেটা হয়তো জিম করে, গড়নে সেটা বোঝা যায়, কিন্তু বয়স কম হলেও চেহারায় একটা পাকা ভাব আর চোখে একটা অস্বস্তিকর নিশ্চয়তা, যেটা আমার ভালো লাগলো না। আমি পড়ানো শুরু করলাম। আজ সে তুলনামূলক মনোযোগী। অঙ্ক করালাম, সূত্র বোঝালাম, ভুলগুলো ধরিয়ে দিলাম। 1 ঘন্টা বেশ ভালোই গেল। তারপর বাড়ির কাজ দিতে শুরু করলাম। কিন্তু মাঝে মধ্যে সেই দৃষ্টি আবারও। আমি ইচ্ছে করে নিজের ভঙ্গি শক্ত রাখলাম, কথা কমালাম, পড়া সংক্রান্ত কথাই সীমাবদ্ধ থাকলাম। তবু কেন জানি মনে হচ্ছিল এই ছেলেটা শুধু পড়া বুঝতে নয়, আমার রিয়াকশন বুঝতে আগ্রহী। হঠাৎ রুদ্র বলল, ম্যাম একটু আসছি। আমি ভাবলাম হয়তো পানির দরকার। কিছুক্ষণ পর সে ফিরে এলো, হাতে ট্রে, 1 কাপ কফি আর পাশে সামান্য কেক। বলল, মা বলে গিয়েছিল আপনাকে নাস্তা দিতে, আমি ভুলে গিয়েছিলাম। আমি বললাম, এসবের দরকার নেই। রুদ্র হাসল, আপনি সারাদিন কাজ করেন, এটা তো কিছুই না, কফিটা আমি বানিয়েছি। আমি কফির কাপটা হাতে নিলাম। কফিটা সত্যি ভালো। আমি বললাম, ভালো বানাও। সে যেন খুশি হয়ে গেল। থ্যাংক ইউ ম্যাম। তারপর সে নিজেও একটা কাপ নিয়ে এসে বসতে চাইল। বলল, আপনার সাথে বসে একটু খেতে পারি? আমি একটু থমকে বললাম, খেতে পারো, কিন্তু বেশি কথা নয়, পড়া শেষ করো। খাওয়ার ফাঁকে সে কথা বলতে লাগলো। তার বাবা মা দুজনেই ব্যবসায়ী, কাজের চাপে রাতে ফেরে, সে অনেকটা একাই থাকে। কাজের লোক আছে, কিন্তু তারা নির্দিষ্ট সময়ে আসে যায়, বেশিরভাগ সময় সে নিজের মতো। বন্ধু আছে, কিন্তু সবাই ব্যস্ত। কথার ফাঁকে সে এমনভাবে বলছিল যেন সহানুভূতি চাইছে। আমি বুঝলাম একাকিত্ব মানুষকে অদ্ভুত করে তোলে, কিন্তু একাকিত্বের অর্থ এই নয় যে সীমা ভাঙা যাবে। পড়া শেষ করে আমি উঠতে গিয়েই একটা ছোট দুর্ঘটনা হলো। চেয়ারে আটকে আমার ওড়নাটা সরে গেল। আমি থমকে দাঁড়ালাম। এমন মুহূর্তে মানুষ বিব্রত হয়ে যায়, সেটা স্বাভাবিক। ঠিক তখনই রুদ্র দ্রুত এগিয়ে এসে আমার হাত থেকে কফির কাপটা টেবিলে রেখে দিল। তারপর ওড়নাটা তুলে খুব ভদ্রভাবে আমার কাঁধে দিয়ে দিল। বাইরে থেকে দেখলে এটা সাহায্য, কিন্তু আমার ভেতরে অকারণে অস্থিরতা তৈরি হলো। কারণ এই সাহায্যের মধ্যেও একটা সীমা থাকা দরকার, আর রুদ্র সেই সীমাটা বুঝছে না, বা বুঝেও মানছে না। আমি দ্রুত একপাশে সরে এলাম। বললাম, আজ আসি। রুদ্র কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো, যেন সে কিছু একটা বুঝে ফেলেছে। আমার অস্বস্তি। বাড়ি ফিরে আমি নিজের ওপরই বিরক্ত হলাম। কেন এতটা ভাবছি? আমি তো কোনো ভুল করিনি।
তবু মন শান্ত হচ্ছে না। মনে হচ্ছিল ঘটনা ছোট, কিন্তু এর পেছনে একটা বড় ইঙ্গিত আছে। রাত বাড়তেই আমি শুতে গেলাম। ঠিক তখনই ফোনে নোটিফিকেশন। হোয়াটসঅ্যাপে একটা নতুন মেসেজ। হাই ম্যাম, আমি রুদ্র, এটা আমার নাম্বার। আমার বুকটা ধক করে উঠল। অকারণে না, কারণ ছাত্র শিক্ষকের মধ্যে নাম্বার বিনিময় অস্বাভাবিক নয়, কিন্তু রুদ্রের ক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম এটা শুধু পড়ার জন্য নয়। তবু নিজেকে শান্ত রেখে রিপ্লাই দিলাম, ওকে, সেভ করলাম। কিছুক্ষণ পর আর একটা মেসেজ। আজ আপনি তাড়াতাড়ি চলে গেলেন, কিছু হয়েছিল? আমি কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে থাকলাম। কি উত্তর দেব? বেশি কড়া হলে ঝামেলা, বেশি নরম হলে ভুল বোঝাবুঝি। শেষে লিখলাম, না কিছু না, পড়ার বাইরে এসব নিয়ে ভাবো না। রুদ্র লিখল, ঠিক আছে ম্যাম, গুড নাইট। আমি লিখলাম, গুড নাইট। কিন্তু গুড নাইট বললেই কি সব শেষ হয়? আমি ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম আসছিল না। মাথার ভেতর যেন একটা অদ্ভুত অস্বস্তি ঘুরপাক খাচ্ছিল। বারবার মনে হচ্ছিল, আমি কি অকারণে বিষয়টাকে বড় করে দেখছি, নাকি সত্যিই কিছু একটা ঠিক নেই? নিজেকে বোঝালাম, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, শিক্ষক। সীমা কোথায় টানতে হয় সেটা আমি জানি। একটা কিশোরের আচরণ আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে না। এই ভেবে নিজেকে শক্ত করলাম। পরের দুদিন গবেষণার কাজে ডুবে রইলাম। ল্যাব, নোট, রিপোর্ট সব কিছুতে মন দিলাম ইচ্ছে করেই। ফোনটা হাতে কম নিলাম। রুদ্রের কাছ থেকে দু একটা মেসেজ এসেছিল, সবই পড়া সংক্রান্ত। আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিয়েছি, বাড়তি কথা নয়। উইকেন্ডে বাড়িতে ফিরলাম। আরিফের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। ও তার নতুন অফিস, সহকর্মী, ভবিষ্যৎ প্ল্যান সব কিছু শোনালো। আমি মন দিয়ে শুনলাম। মনে হলো এই সম্পর্কটাই আমার স্থিরতার জায়গা। এখানে কোনো দ্বিধা নেই, কোনো সীমা ঝাপসা নয়। সোমবার এলেই আবার বুকের ভেতরে সেই অচেনা ধুকপুকানি শুরু হলো। বিকেলে ক্যাম্পাস থেকে বেরিয়ে বেহালার বাড়িটার সামনে দাঁড়ালাম। বেল টিপতেই দরজা খুললেন মালতী সেন। তাকে দেখেই অকারণে একটু স্বস্তি পেলাম। মনে হলো আজ অন্তত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। পড়ার ঘরে ঢুকেই বুঝলাম আজ রুদ্র অনেকটাই সংযত। চোখে সেই আগের অস্থিরতা নেই, পড়ায় মন দিল। আমি মনোযোগ দিয়ে বোঝালাম। আজ কাজের লোক এসে কফি দিয়ে গেল, রুদ্র নিজে আর কিছু আনেনি। পড়া শেষে মালতী সেন আমাকে আলাদা করে বললেন, মেহেজাবিন, রুদ্র আপনার পড়ানো খুব পছন্দ করছে, ওর নম্বরও ভালো আসছে। আপনি যদি রাজি থাকেন, আমরা চাই আপনি ওকে পরের 2 বছর দেখুন। আমি একটু থেমে বললাম, আমি চেষ্টা করব দিদি, তবে পড়ার ব্যাপারে। তিনি হাসলেন, অবশ্যই। ফেরার সময় তিনি আমার হাতে একটা খাম দিলেন, এই মাসের বেতন আর সামনের মাসের অগ্রিম। বাড়ি ফিরে খাম খুলে দেখি 8,000 টাকা। টাকাটা হাতে নিয়ে অদ্ভুত একটা অনুভূতি হলো। এই টাকাটার পেছনে শুধু শ্রম নয়, দায়িত্বও আছে। আর সেই দায়িত্ব মানেই আরও সতর্ক থাকা। আমি আরিফকে ফোন করে খুশির খবরটা জানালাম। ও মজা করে বলল, এইভাবে চললে তো তুমি আমাকেই ছাড়িয়ে যাবে। আমি হেসে বললাম, টাকাটা বড় কথা নয়, নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটাই আসল। সেদিন রাতেই রুদ্রের মেসেজ এলো, গুড নাইট ম্যাম। আমি ভেবেচিন্তে রিপ্লাই করলাম, গুড নাইট। এরপর দিনগুলো ধীরে ধীরে একই রকম চলতে লাগলো। সপ্তাহে 2 দিন পড়ানো, মাঝে মাঝে পড়া সংক্রান্ত মেসেজ। কিন্তু ধীরে ধীরে রুদ্রের কথার ধরন বদলাতে লাগল। পড়ার প্রশ্নের ফাঁকে ঢুকে পড়ত ব্যক্তিগত মন্তব্য। খুব সরাসরি নয়, কিন্তু এমন কিছু যেগুলো আমাকে ভাবতে বাধ্য করত। আমি সবসময় চেষ্টা করেছি কথা ঘুরিয়ে পড়ার দিকে ফেরাতে। কখনো কখনো রাতে আরিফ ব্যস্ত থাকত। সেই সময়ে ফোনটা হাতে নিয়ে বসে থাকলে রুদ্রের 2-একটা মেসেজে রিপ্লাই দিতাম। সে ভালো কথা বলতে জানে, এটুকু মানতেই হবে। হাস্যরস আছে, কথার ফাঁকে নিজের একাকিত্বের কথা বলে। আমি শুনতাম, কিন্তু মন দিয়ে ঢুকতাম না। নিজেকে বারবার বলতাম, এটা শুধু সহানুভূতি, এর বেশি কিছু নয়। রুদ্র পড়ায় উন্নতি করতে লাগল। ক্লাস টেস্টে ভালো নম্বর পেল। একদিন রাতে চ্যাট করতে করতেই হঠাৎ একটা মেসেজ এলো। মেসেজটা ছিল এমন, যেটা পড়ে আমার ভেতরে অস্বস্তি তৈরি হলো। আমি সঙ্গে সঙ্গে নিজেকে শক্ত করলাম। লিখলাম, এই ধরনের মেসেজ ঠিক নয়, কে তোমাকে এইসব পাঠায়? রুদ্র প্রায় সঙ্গে সঙ্গেই লিখল, সরি ম্যাম, ভুল হয়ে গেছে, ফরওয়ার্ড হয়ে গেছে। আমি লিখলাম, এই বিষয়গুলো নিয়ে সাবধান হবে, দরকার হলে তোমার মাকে জানাতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই ফোন বেজে উঠল। রুদ্র। এক মুহূর্ত দোলাচলে থেকে ফোনটা ধরলাম। ও
ওর গলায় ভয়। প্লিজ ম্যাম, এমন করবেন না, মা জানলে খুব সমস্যা হবে। আমি গভীর শ্বাস নিলাম। শান্ত হও, এটা আর হবে না, এইটাই চাই। ফোনটা রাখার পর মনে হলো আমি ঠিক কাজটাই করেছি, কিন্তু তারপরেই আমি একটা ভুল করে ফেললাম। ওকে স্বাভাবিক করার জন্য, হয়তো নিজের অপরাধবোধ থেকে আমি লিখলাম, তোমাদের বয়সে এমন কৌতূহল থাকতেই পারে, সবাই পারফেক্ট না। এই কথার সঙ্গে আমি একটা একেবারেই নিরীহ ফরওয়ার্ড পাঠালাম, যেটা আমি কখনো গুরুত্ব দিইনি। পরে বুঝেছি সেই একটুখানি প্রশ্রয়েই সব কিছু বদলে দিয়েছিল। এরপর থেকে রুদ্রের মেসেজের ভাষা ধীরে ধীরে বদলাতে লাগল। সরাসরি কিছু না বললেও কথার ফাঁকে এমন ইঙ্গিত থাকত যেগুলো আমাকে অস্বস্তিতে ফেলত। আমি বেশিরভাগ সময় উত্তর দিতাম না। আবার কখনো ভেবেছি হয়তো বিষয়টাকে বড় করে দেখছি। পড়ানোর সময় সে কোনো অসভ্য আচরণ করত না, ভদ্রই থাকত, কিন্তু তার চোখের দৃষ্টি, তার নীরবতা, সব কিছু মিলিয়ে একটা চাপ তৈরি হচ্ছিল। নিজেকে প্রশ্ন করতাম, আমি কি এখানেই থামব, নাকি আরও স্পষ্টভাবে সীমা টানব? উত্তরটা পেলাম সেদিন, যেদিন আমি শাড়ি পরে পড়াতে গেলাম। সেদিন ক্যাম্পাসে একটা সেমিনার ছিল। সেখান থেকে সরাসরি টিউশনে যাওয়া সহজ মনে হয়েছিল, বাড়তি কিছু ভাবিনি। কিন্তু পড়ার ঘরে ঢুকতেই বুঝলাম আজ রুদ্র অন্যরকম। ও চুপচাপ বসেছিল, বই খোলা, কিন্তু চোখ বারবার আমার দিকে। আমি পড়ানো শুরু করলাম, বোর্ডে লিখছিলাম, সূত্র বোঝাচ্ছিলাম, কিন্তু বাতাসে যেন একটা অস্বস্তিকর নীরবতা। আমি থামলাম। রুদ্র, মন দিয়ে শোনো। সে চমকে উঠে বলল, জি ম্যাম, কিন্তু তার চোখে সেই দৃষ্টি যেটা আমাকে অস্বস্তিতে ফেলছিল। পড়া শেষ করে ব্যাগ গোছাতে গিয়েই পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়ে গেল। রুদ্র হঠাৎ খুব কাছে এসে দাঁড়ালো। আমি স্পষ্ট গলায় বললাম, এইভাবে দাঁড়াবে না, এটা ঠিক না। ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কিছু করিনি ম্যাম। আমি বুঝলাম এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক নয়। বাড়ি ফেরার পথে আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল আমি এমন এক সীমার কাছে এসে দাঁড়িয়েছি যেখান থেকে এক পা এগোলেই সব কিছু বদলে যেতে পারে। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে আর চলবে না। সেই রাতে আমি খুব দেরি পর্যন্ত জেগেছিলাম। ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লেও চোখের সামনে বারবার ভেসে উঠছিল রুদ্রের মুখ, তার নীরব দৃষ্টি আর নিজের অস্বস্তির মুহূর্তগুলো। আমি বুঝতে পারছিলাম এটা আর শুধু অস্বস্তি নয়, এটা একটা স্পষ্ট সতর্ক সংকেত। নিজেকে প্রশ্ন করলাম, আমি কি এতদিন সীমা স্পষ্ট করে টানিনি, নাকি পরিস্থিতির গুরুত্ব বুঝেও নিজেকে বোঝাতে চেয়েছি যে সব ঠিক আছে? উত্তরটা সহজ ছিল, কিন্তু মেনে নেওয়া কঠিন। পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিয়ে উঠলাম। আজ যদি রুদ্র কোনোভাবে যোগাযোগ করে, আমি আর এড়িয়ে যাব না, পরিষ্কার করে কথা বলবো। কারণ পেশাগত সম্পর্কের ভেতরে অস্পষ্টতা সবচেয়ে বিপজ্জনক। কিন্তু আমি কিছু বলার আগেই ফোনটা বেজে উঠল। কলটা মালতী সেনের। আমি একটু থমকে ফোন ধরলাম। হ্যালো দিদি। ওপাশ থেকে ভদ্র কিন্তু চিন্তিত গলা। মেহজাবিন, আজ একটু কথা বলার ছিল। রুদ্র কাল রাতে খুব অস্থির ছিল, পড়ায় মন বসছে না। আমি ভাবলাম আপনাকে জানাই। আমি গভীর শ্বাস নিলাম। এই কথোপকথনটা এড়ানোর আর কোনো উপায় নেই। আমি শান্ত গলায় বললাম, দিদি, আমি ঠিক এই বিষয়টাই আপনাকে জানাতে চাইছিলাম। রুদ্রর সঙ্গে আমার যোগাযোগ এখন শুধু পড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, এইটাই আমি চাই। এর বাইরে কিছু হলে সেটা কারোর জন্যই ভালো হবে না। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর মালতী সেন বললেন, আমি বুঝছি, আপনাকে অস্বস্তিতে ফেললে আমি দুঃখিত। বিষয়টা আমি দেখছি। ফোনটা রাখার পর আমার বুকটা হালকা হয়ে গেল। অন্তত সত্যিটা বলা হলো, নিজের অবস্থানটা স্পষ্ট করা হলো। সেদিন আমি ইচ্ছে করেই টিউশনে যাইনি। রুদ্রর কাছ থেকে কয়েকটা মেসেজ এসেছিল, সবই পড়া সংক্রান্ত। আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিয়েছি, কোনো বাড়তি কথা নয়, কোনো আবেগ নয়। কয়েকদিন এভাবেই কেটে গেল। এর মধ্যে আমি নিজের কাজের দিকে আরও মন দিলাম। গবেষণার রিপোর্ট জমা, সেমিনারের প্রস্তুতি, নিজেকে ব্যস্ত রাখলাম। আরিফের সঙ্গে কথা বলতাম নিয়মিত। ওকে সবটা খুলে না বললেও ইঙ্গিত দিয়েছিলাম যে একটা টিউশন নিয়ে আমি দ্বিধায় আছি। আরিফ শুধু বলেছিল, যেটাতে তুমি স্বস্তি পাও না সেটা ছেড়ে দাও, টাকা পরে আবার আসবে। এই কথাটা আমাকে অনেকটা সাহস দিল। এক সপ্তাহ পর আবার টিউশনে গেলাম। তবে সেদিন পরিস্থিতি আলাদা ছিল। মালতী সেন নিজেই বাড়িতে ছিলেন।
পড়ার ঘরে ঢোকার আগেই তিনি বললেন, আজ আমি থাকব, আপনারা পড়ান। রুদ্র আজ অনেকটাই বদলে গেছে, চুপচাপ, সংযত, চোখে আগের সেই দৃষ্টিটা নেই। পড়ায় মন দিল, প্রশ্ন করল, নোট নিল। আমি পড়ালাম, শুধু পড়ানো, আর কিছু নয়। ক্লাস শেষ হলে মালতী সেন আমাকে আলাদা করে বললেন, আপনি চাইলে এখানেই শেষ করতে পারেন। আমি বুঝতে পারছি রুদ্রর জন্য হয়তো পরিবেশ বদলানো দরকার। এই কথাটা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল, কিন্তু সেটা স্বস্তির। আমি বললাম, দিদি, আমি সত্যিই মনে করি এটাই সবার জন্য ভালো হবে। তিনি মাথা নাড়লেন। আপনি ঠিক কাজটাই করেছেন। সেদিন বাড়ি ফেরার পথে আমার মনে হলো আমি একটা বড় বোঝা নামিয়ে রেখেছি। হয়তো টাকাটা হাতছাড়া হলো, কিন্তু নিজের শান্তিটা ফিরে পেলাম। কয়েকদিন পর রুদ্রর কাছ থেকে একটা শেষ মেসেজ এলো, খুব ছোট, খুব সংক্ষিপ্ত। সরি ম্যাম, আমি ভুল বুঝেছিলাম। আমি কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইলাম, তারপর খুব শান্তভাবে উত্তর দিলাম, ভবিষ্যতে নিজের সীমা বুঝে চলবে, পড়াশোনায় মন দাও, শুভকামনা। এরপর আমি নম্বরটা আর্কাইভ করে দিলাম, ব্লকও করিনি, আবার যোগাযোগও রাখিনি। একটা অধ্যায়ে সেখানেই শেষ করলাম। সময় এগিয়ে গেল, গবেষণার কাজ শেষের দিকে এলো, নতুন একটা প্রজেক্টের সুযোগ পেলাম, নিজেকে আবার নিজের জায়গায় ফিরে পেতে লাগলাম। মনে হলো আমি আবার শক্ত হয়ে উঠছি। এই পুরো ঘটনাটা আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আমি আগের মতো সহজে কাউকে বিশ্বাস করি না, আবার ভয়ও থাকি না, বরং এখন আমি সীমা রেখা আঁকতে জানি। একদিন আরিফ বলেছিল, তুমি আগের চেয়ে অনেক দৃঢ় হয়ে গেছ। আমি হেসে বলেছিলাম, কিছু অভিজ্ঞতা মানুষকে শক্ত করে তোলে। আজ পেছনে তাকালে বুঝি এই গল্পটা শুধু রুদ্রর নয়, শুধু আমার নয়, এটা আসলে সীমা, দায়িত্ব আর সচেতনতার গল্প। রুদ্রর নম্বরটা আর্কাইভ করার পর কয়েকদিন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। অদ্ভুত ব্যাপার, যে অভিজ্ঞতা আমাকে এতটা অস্থির করেছিল সেটাই আবার আমাকে থামিয়ে দিয়েছিল। যেন ভেতরের একটা অংশ বলছে, এখন একটু দাঁড়াও, নিজের দিকে তাকাও। গবেষণার কাজ আবার নতুন গতি পেল। সুপারভাইজার আমাকে ডেকে বললেন, আগামী মাসে একটা ন্যাশনাল কনফারেন্সে পেপার সাবমিট করতে হবে। বিষয়টা শুনে উত্তেজনাও হলো, আবার চাপও। রাত জেগে নোট পড়া, ডেটা অ্যানালিসিস, সব মিলিয়ে দিনগুলো দ্রুত কাটছিল। এই ব্যস্ততাটাই তখন আমার আশ্রয়। কিন্তু মানুষ ব্যস্ত থাকলেও স্মৃতি থামে না। কখনো বাসে ফিরতে ফিরতে, কখনো ল্যাবের করিডরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ত একটা নির্লিপ্ত দৃষ্টি, একটা অসময়ে পাঠানো মেসেজ, একটা ভুল বোঝাবুঝির শুরু। তখন নিজেকে আবার মনে করিয়ে দিতাম, তুমি ঠিক কাজটাই করেছ। এই বাক্যটা যেন মন্ত্র হয়ে গিয়েছিল। আরিফের সঙ্গে সম্পর্কটা এই সময় নতুন করে দৃঢ় হলো। আমরা আগের মতো প্রতিদিন কথা না বললেও কথা হলেই গভীরভাবে বলতাম। একদিন সে হঠাৎ বলল, তুমি যদি চাও আমি সপ্তাহান্তে কলকাতা আসতে পারি। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, তারপর বললাম, এসো, ভালো লাগবে। আরিফ এলো, আমরা কলেজ স্ট্রিটে হাঁটলাম, কফি খেলাম, বইয়ের দোকানে ঢুকলাম। ওর পাশে হাঁটতে হাঁটতে আমার মনে হলো কিছু সম্পর্ক চুপচাপই শক্ত হয়, কোনো নাটক নেই, কোনো অস্বস্তি নেই, শুধু উপস্থিতি। সেদিন রাতে ওকে পুরো ঘটনাটা খুলে বলিনি, শুধু বললাম, একটা অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে কোথায় থামতে হয়। আরিফ আমার দিকে তাকিয়ে শুধু বলল, সেটাই সবচেয়ে কঠিন শেখা। কনফারেন্সের দিন ঘনিয়ে এলো, পেপার সাবমিট হয়ে গেছে, প্রেজেন্টেশন তৈরি করছি। এই প্রথম বড় মঞ্চে নিজের কাজ তুলে ধরব। ভয়ও লাগছে, আবার গর্ব। সহকর্মীরা উৎসাহ দিচ্ছে, সুপারভাইজার বলবেন, তুমি ভালো করবে, নিজের উপর ভরসা রাখো। সেই সময়ে হঠাৎ একটা মেল এলো একটা নতুন টিউশন প্ল্যাটফর্ম থেকে। তারা অনলাইনে ক্লাস নিতে চায়। বিষয়টা পড়ে প্রথমে দ্বিধা হলো, মাথার ভেতরে পুরনো স্মৃতিগুলো নড়ে উঠল। কিন্তু অনলাইন মানে আলাদা পরিবেশ, স্পষ্ট নিয়ম। আমি শর্তগুলো পড়ে রাজি হলাম। নিজের জন্য কিছু নিয়ম ঠিক করলাম। সব ক্লাস রেকর্ডেড, শুধুই গ্রুপ ক্লাস, কোনো ব্যক্তিগত চ্যাট নয়। নিজের সীমা নিজের হাতে লিখে নিলাম। অনলাইন ক্লাস শুরু হলো। প্রথম দিন একটু নার্ভাস ছিলাম, কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক। ছাত্রছাত্রীরা প্রশ্ন করে, আমি উত্তর দিই। এখানে চোখের দৃষ্টি নেই, নীরব চাপ নেই, শুধু পড়া। মনে হলো এটাই ঠিক। কনফারেন্সের দিনটা এলো, সকাল থেকে বৃষ্টি। আমি শাড়ি পরলাম, হালকা রঙের, খুব সাদামাটা, মেকআপ করিনি,
দরকারও ছিল না। নিজের কাজটাই আমার পরিচয়। মঞ্চে উঠে প্রেজেন্টেশন শুরু করলাম। প্রথম কয়েক মিনিট কণ্ঠ কাঁপছিল, তারপর নিজের কাজের কথাই ঢুকতেই ভয়টা কেটে গেল। প্রশ্নোত্তর পর্বে এক সিনিয়র অধ্যাপক আমার কাজের প্রশংসা করলেন। সেই মুহূর্তে মনে হলো এইসব রাতজাগা, দ্বিধা, ভয় সব কিছুর একটা অর্থ আছে। সেদিন সন্ধ্যায় ফোনে আরিফ বলল, তোমার গলায় আজ অন্যরকম আত্মবিশ্বাস শুনছি। আমি হেসে বললাম, হয়তো নিজেকে আবার খুঁজে পেয়েছি। কিছুদিন পর মালতী সেনের কাছ থেকে একটা মেসেজ এলো, খুব ভদ্র, খুব সংক্ষিপ্ত। মেহজাবিন, রুদ্র এখন অন্য টিউটরের কাছে পড়ছে, ও ভালো আছে, আপনাকে ধন্যবাদ। আমি রিপ্লাই করিনি, দরকারও ছিল না, মনটা শান্ত ছিল। সেদিন রাতে ডায়েরি খুলে লিখলাম, সীমা টানা মানে কাউকে শাস্তি দেওয়া নয়, নিজেকে রক্ষা করা। সময় এগোতে থাকলো, নতুন প্রজেক্ট, অনলাইন ক্লাস, কনফারেন্স সব মিলিয়ে জীবনে একটা ছন্দ ফিরে এলো। আমি বুঝতে শিখলাম, অস্বস্তিকে অবহেলা করলে সেটা বাড়ে, আর নাম দিয়ে চিনে ফেললে সেটা ছোট হয়। একদিন ল্যাব থেকে ফিরতে ফিরতে দেখলাম রাস্তার ধারে একটা ছোট্ট মেয়ে বই হাতে দাঁড়িয়ে, চোখে উৎসুক দৃষ্টি। হঠাৎ নিজের ছোটবেলার কথা মনে পড়ল। আমি থেমে তাকে জিজ্ঞেস করলাম, কি পড়ছো? সে হাসল, ফিজিক্স। আমি হেসে বললাম, ভালো লাগবে। হাঁটতে হাঁটতে মনে হলো এইটাই তো আসল, জ্ঞানটা এগিয়ে দেওয়া, ভয় ছাড়া, সীমার ভেতরে। রাতের আকাশে তখন মেঘ সরে চাঁদ উঠেছে। আমি ফোনটা পকেটে ঢুকিয়ে হাঁটতে থাকলাম। ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু ভয় আর নিয়ন্ত্রণের মাঝখানে আমি এখন নিজের জায়গাটা চিনে ফেলেছি। এই গল্পটা এখানেই শেষ নয়, এটা চলতেই থাকবে। যতদিন মানুষ শিখতে থাকে, সীমা আঁকতে থাকে, আর নিজের শান্তির দায়িত্ব নিজে নিতে শেখে।